আলোচনা করব জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ অবশ্য আমাদের এসএসসি লেভেল থেকে কিন্তু আমরা পড়ে আসছি। আমরা জৈব যৌগকে মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা নাম হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা নাম হলো অ্যারোমেটিক। তো এই যে অ্যালিফ্যাটিক যৌগ যেটা রয়েছে, সেই অ্যালিফ্যাটিক যৌগের সংজ্ঞা দিতে হলে আমাদেরকে কিন্তু পূর্বে অ্যারোমেটিক যৌগ সম্বন্ধে জানতে হবে, তারপর আমরা অ্যালিফ্যাটিকের সংজ্ঞা দিতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা অ্যারোমেটিকের সংজ্ঞাটা ক্লিয়ার করি, তারপর আমরা অ্যালিফ্যাটিকের সংজ্ঞাটা দিব। আচ্ছা, তাহলে তোমরা দেখো অ্যারোমেটিকের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগের আগে আমরা প্রাচীন যে ধারণাটা আছে সেটা একটু শুনে নিই। আগেকার তত্ত্ব অনুসারে বা আগেকার ধারণা অনুসারে যে সকল যৌগগুলোর মধ্যে সুমিষ্ট গন্ধযুক্ত ছিল তারা ছিল অ্যারোমেটিক যৌগ। তাহলে সুমিষ্ট গন্ধযুক্ত যৌগগুলোকে প্রাচীন ধারণা অনুসারে অ্যারোমেটিক যৌগ বলা হতো। তবে সমস্যা হচ্ছে কিছু অ্যারোমেটিক যৌগ আছে যাদের সুমিষ্ট গন্ধ নেই, পাশাপাশি কটু গন্ধ আছে কিংবা গন্ধই নেই, এমন যৌগও আছে। তাই পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে সকল যৌগের মধ্যে বেনজিন এবং তার জাতক রয়েছে, বা বেনজিন বা বেনজিন সংশ্লিষ্ট যৌগ যেগুলো রয়েছে সেগুলো অ্যারোমেটিক যৌগ, কারণ তাদের মধ্যে অ্যারোমেটিক ধর্মগুলো পাওয়া যায়। তাই মধ্যযুগীয় চিন্তা অনুসারে বেনজিন এবং তার জাতকগুলো হলো অ্যারোমেটিক যৌগ, বেনজিন এবং তার জাতকগুলো হলো অ্যারোমেটিক যৌগ। তবে কিছু যৌগ রয়েছে যাদের কাঠামোর মধ্যে বেনজিন কাঠামো নেই, তাই অ্যারোমেটিক যৌগ শুধু বেনজিন দিয়েও কিন্তু সংজ্ঞায়িত করা যাচ্ছে না। এই জন্য বিজ্ঞানী হাকেল নামক একজন, নাম কি বললাম, বিজ্ঞানী হাকেল, তিনি একটা সূত্র দিয়েছিল। এই সূত্র অনুসারে কোনো যৌগের মধ্যে যদি 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে তবে তাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। তাহলে যে যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে তাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। দেখো আমি আবার রিপিট করছি, প্রাচীন ধারণা অনুসারে সুমিষ্ট গন্ধযুক্ত যৌগের নাম অ্যারোমেটিক যৌগ। ধারণাটা ভুল ছিল, কারণ আসলে অ্যারোমেটিক যৌগ বলতে সুমিষ্ট গন্ধযুক্ত যৌগ বোঝাবে তা না। কিছু যৌগ অ্যারোমেটিক ধর্মসম্পন্ন হওয়া সত্ত্বেও তারা কিন্তু সুমিষ্ট গন্ধযুক্ত না। তাই পরবর্তী ধারণা আসলে বেনজিন এবং তার জাতকগুলো হলো অ্যারোমেটিক যৌগ। এখানেও কিছু ত্রুটি ছিল, কিছু যৌগ আছে যাদের কাঠামোর সাথে বেনজিন কাঠামোর কোনো সাদৃশ্যতা নেই। তাই পরবর্তীতে বিজ্ঞানী হাকেল একটি তত্ত্ব দিল, যে তত্ত্ব অনুসারে কোনো যৌগের মধ্যে যদি 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে তবে তাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আমরা আগে উদাহরণ দেখি। আমরা সর্বপ্রথম আমাদের জানা উদাহরণ বেনজিনটাই দেখি। দেখো এই বেনজিনের মধ্যে আমাদের হাকেল সংখ্যাটা পাওয়া যায় কিনা এটা আমরা একটু দেখব। দেখো এখানে এই যে এন, এই এনটা হচ্ছে বেনজিন বলয়ের মান। এনটা কি? বেনজিন বলয়ের মান। আমাদের বেনজিনের মধ্যে বেনজিন বলয় নিশ্চয়ই একটাই রয়েছে। তাই এই ক্ষেত্রে দেখো আমাদের 4 × 1+2 অর্থাৎ সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে কয়টা? 6টা। সঞ্চালনশীল পাই ইলেকট্রন যদি 6টা থাকে তাহলে এটা অ্যারোমেটিক যৌগ হবে। দেখো এই বেনজিনে আমাদের যে দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধনের একটা সিগমা একটা পাই রয়েছে, দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই বন্ধন রয়েছে। প্রত্যেক পাই বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন। এখানে একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন। তাহলে আমাদের এই যৌগে টোটাল পাই বন্ধন রয়েছে 3টা। তাই সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা এখানে 3 × 2 অর্থাৎ 6টা। দেখো আমাদের বেনজিনে 6টা ইলেকট্রন থাকলে বেনজিন অ্যারোমেটিক হতো, 6টাই ইলেকট্রন রয়েছে, তার মানে এটি অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন যে অ্যারোমেটিক যৌগ হাকেল তত্ত্ব দিয়ে আমরা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব। দেখো এটা হলো বেনজিনের একটা জাতক, বেনজিনের একটা জাতক, এটা হচ্ছে ফেনল OH, ফেনল। এই ফেনলের মধ্যে আমাদের বেনজিন কাঠামো রয়েছে একটা। তাই আমরা যদি n = 1 দিই, দেখো 4 × 1 + 2, তার মানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে 6টা। আমাদের এখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, তার মানে কয়টা রয়েছে? 6টাই রয়েছে। তাহলে পাই ইলেকট্রন এই যৌগের মধ্যে রয়েছে 3 × 2 6টা, তার মানে এই যৌগটাও অ্যারোমেটিক যৌগ। তাহলে মূল কথা হলো বেনজিন কাঠামো থাকলে সেটা অ্যারোমেটিক যৌগ হবেই। বেনজিন কাঠামো থাকলে বা বেনজিন জাতক হলে সেটা অ্যারোমেটিক যৌগ হবেই। এবার আমরা বেনজিন কাঠামোবিহীন কিছু উদাহরণ দেখব, কিংবা বেনজিনের সাথে সাদৃশ্যতা কিছু উদাহরণ দেখব। যেমন দেখো এই যৌগ চাক্রিক প্রোপিন ক্যাটায়ন, চাক্রিক প্রোপিন ক্যাটায়ন যৌগটা হচ্ছে বেনজিনের সাথে দেখো কোনো সাদৃশ্যতাপূর্ণ যৌগ না, এই যৌগের সাথে বেনজিনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই ক্ষেত্রে বেনজিন কোনো বলয়ও নেই, তাই এনের মান কত এখানে? এনের মান এখানে 0। আচ্ছা, তাহলে 4 × 0 + 2, তার মানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে 2টা। এখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে এই যে 1 জোড়া, মানে 2টা। যেহেতু এখানে প্লাস ক্যাটায়ন আছে
তাই এই ইলেকট্রনটা কি করবে, সবসময় সামনের দিকে যে এই প্লাসকে প্রশমিত করার চেষ্টা করবে। প্লাসটা যখন প্রশমিত হবে তখন এই পাশে আবার প্লাস তৈরি হবে, এই প্লাসকে প্রশমিত করতে আবার সামনের দিকে দ্বিবন্ধন ছুটবে, যার কারণে এই দ্বিবন্ধন কিন্তু সবসময় ছুটবে, প্লাসও সবসময় ছুটবে। তাই এই যৌগটা আসলে আমাদের একটি অ্যারোমেটিক যৌগ। দেখো এখানে আমাদের পাই বন্ধন পাই ইলেকট্রন রয়েছে তাহলে 2টা, তাই এটি একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে এই যৌগটা বেনজিন কাঠামোযুক্ত না, তারপর এটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, আমরা আরও একটা উদাহরণ দেখি। দেখো এই যৌগটা, এই যৌগের মধ্যে বেনজিন বলয় রয়েছে 3টা। এটা হচ্ছে এনথ্রাসিন। এনথ্রাসিন, এই এনথ্রাসিনের মধ্যে বেনজিন বলয় রয়েছে 3টা। তাহলে এখানে এন এর মান কত হবে? 3 হবে। আচ্ছা, এন এর মান যদি 3 হয় তাহলে দেখো 4 × 3 যোগ 2, তার মানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে 14টা। তাহলে 14টা পাই ইলেকট্রন থাকলে এটি অ্যারোমেটিক যৌগ হবে। আচ্ছা দেখি কয়টা আছে, 2, 4, 6, 8, 10, 12, 14। সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে কয়টা? 14টাই আছে, পাই ইলেকট্রন সংখ্যা 14টা। তাহলে আমাদের 7 × 2 এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। দেখো তাহলে আমাদের অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা তাহলে সংজ্ঞাটা এবার কীভাবে দিব একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা প্রথমত সুমিষ্ট গন্ধ এই শব্দটা বাদ দিব। অ্যারোমেটিক আসলে অ্যারোমা শব্দ থেকে এসেছিল, যার অর্থ ছিল সুমিষ্ট গন্ধযুক্ত, তাই আমাদের এই প্রাচীন ধারণাটা কিন্তু এই সুমিষ্ট গন্ধ কেন্দ্রিক ছিল। আমরা যেহেতু এটার সাথে সব উদাহরণ মিলছে না, তাই এই সংজ্ঞার মধ্যে এই উদাহরণটা আমরা বা এই সুমিষ্ট শব্দটা আমরা নিয়ে আসবো না। আমরা তাহলে বেনজিন থেকে শুরু করব। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বেনজিন তার জাতক তার সমগুণ সম্পন্ন যৌগ। তাহলে এখানে কে কে থাকতে পারে? এখানে দেখো প্রথম কথা বেনজিন থাকতে পারে, বেনজিনের যে কোনো জাতক থাকতে পারে, যেমন ধরো ফেনল, এটা একটা বেনজিনের জাতক, এবং তার সমগুণ সম্পন্ন যে কোনো যৌগ হতে পারে, যেমন ধরো চাক্রিক প্রোপিন ক্যাটায়ন। এই বেনজিনের মতো দেখতে না, কিন্তু ধর্মগুলো বেনজিনের মতো, যে কোনো যৌগ হতে পারে। তবে শর্ত হচ্ছে যে যৌগই হোক তার মধ্যে আবার কি থাকতে হবে? 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে, তবে সেটা অ্যারোমেটিক যৌগ হবে। আমি সংজ্ঞাটা তাহলে একটু রিপিট করছি। তাহলে দেখো সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে বেনজিন তার জাতক তার সমগুণ সম্পন্ন যৌগ যাদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে তাকে অ্যারোমেটিক যৌগ বলবো। বেনজিন তার জাতক তার সমগুণ সম্পন্ন যৌগ যাদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে তাকে অ্যারোমেটিক যৌগ বলবো। আচ্ছা, তাহলে অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন তার জাতক তার সমগুণ সম্পন্ন যৌগ থাকবে, তবে শর্ত হচ্ছে এই হাকেল সংখ্যা মানতে হবে, হাকেল সংখ্যা মানতে হবে। আচ্ছা, হাকেল সংখ্যা তাহলে কত কত হচ্ছে? দেখো যখন আমরা 0 বসাতাম তখন হচ্ছে 2, যখন আমরা 1 বসাতাম তখন 6, যখন 2 বসাতাম 10, যখন 3 বসাতাম 14। তাহলে 2, 6, 10, 14 এগুলো হচ্ছে হাকেল সংখ্যা। 2, 6, 10, 14 হচ্ছে হাকেল সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা আশা করছি দিতে পারবো। এবার আমরা বাকি যে উদাহরণগুলো আছে সেই উদাহরণ দিয়ে সামনের দিকে আগাই। দেখো তাহলে আমি মুছে দিলাম এটা। আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগকে আমরা চক্রের ভিত্তিতে বা চক্রের কার্বন মেইন চেইনের ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সুষম চাক্রিক, একটা নাম হচ্ছে বিষম চাক্রিক। তাহলে চক্রের ভিত্তিতে অ্যারোমেটিক যৌগ কয় প্রকার? 2 প্রকার, সুষম চাক্রিক, বিষম চাক্রিক। সুষম শব্দের অর্থ হলো বলয়ের মাঝে কার্বন ব্যতীত অন্য কেউ থাকবে না। বেনজিন চক্র যেমন কার্বন ব্যতীত অন্য কেউ নাই, তার মানে এটি একটি সুষম চাক্রিকের উদাহরণ। দেখো তাহলে সুষম চাক্রিক অ্যারোমেটিকের উদাহরণ কি দাঁড়াচ্ছে? তাহলে বেনজিন নিজেই একটা সুষম চাক্রিক অ্যারোমেটিকের উদাহরণ। এখানে প্রত্যেকটা বন্ধন কিন্তু কার্বনের সাথে কার্বনের, তাহলে অন্য কোনো পরমাণু কিন্তু এখানে নেই। তাহলে এটা হচ্ছে সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এবার আমরা আসি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ কারা। তাহলে যে সকল অ্যারোমেটিক যৌগে বলয়ের মধ্যে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকে তাদেরকে আমরা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ বলি। যেমন দেখো এই বেনজিনের মতো দেখতে এই যৌগটা নাম হলো পিরিডিন। এই পিরিডিনের ক্ষেত্রে দেখো কাঠামো কিন্তু বেনজিনের মতো, কিন্তু এখানে লাস্টে বেনজিনের জায়গায় কি আছে? একটা নাইট্রোজেন আছে। তাহলে এই ধরনের যৌগকে আমরা বলে থাকি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, তার মানে অ্যারোমেটিক যৌগের বলয়ের মধ্যে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকলে সেটা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আর যে পরমাণুটা থাকে সেই পরমাণুকে আমরা বলে থাকি হেটারো পরমাণু। কি পরমাণু বলি? হেটারো পরমাণু। হেটারো পরমাণু। এই ক্ষেত্রে হেটারো পরমাণু হিসেবে থাকতে পারে নাইট্রোজেন, থাকতে পারে অক্সিজেন, থাকতে পারে সালফার থাকতে পারে।
হেটারো পরমাণু হিসেবে তাহলে থাকতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। আর এই যৌগকে আমরা ইংরেজিতে বলে থাকি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, বাংলায় বলা হয় বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। আমরা বেনজিন বলয়ের উপস্থিতি আছে কিনা এর উপর ভিত্তি করে অ্যারোমেটিক যৌগকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বেনজিন কাঠামোযুক্ত, একটা হচ্ছে বেনজিন কাঠামো বিহীন। বেনজিন কাঠামোযুক্ত বলতে যে যৌগের বলয়ের মধ্যে বেনজিন কাঠামো থাকবে, যেমন দেখো এই যে বেনজিন কাঠামো দিলাম, এখানে দিলাম OH মানে হচ্ছে ফেনল, তাহলে এটা হচ্ছে বেনজিন কাঠামোযুক্ত যৌগ। তাহলে এই ফেনল হচ্ছে বেনজিন কাঠামোযুক্ত যৌগ। OHটা আমরা মাথার উপরেও দিতে পারি, পাশেও দিতে পারি। একটা কার্যকরী মূলক থাকলে তাকে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি, কারণ নাম্বারিংয়ের সময় তাকেই কিন্তু প্রায়োরিটি দেবো। তাই এখানে কিন্তু OH আমি উপরেও দিতে পারতাম, পাশেও দিতে পারতাম। আর এই যে দ্বিবন্ধনগুলো রয়েছে, দ্বিবন্ধনগুলো যেহেতু সঞ্চালনশীল, তাই আমরা এই যে মাঝে কিন্তু গোল চিহ্ন দিয়েছি। তো দ্বিবন্ধন 3 বার দিলেও হবে, মাঝে গোল দিয়ে সঞ্চালনশীল বোঝালেও হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে পাবো। আমরা এবার আসি বেনজিন কাঠামো যুক্ত গেল, এবার বেনজিন কাঠামো বিহীন যৌগ। আমরা ওই যে একটা উদাহরণ পেয়েছিলাম চাক্রিক প্রোপিন ক্যাটায়ন। দেখো এই চাক্রিক প্রোপিন ক্যাটায়নটা ছিল বেনজিন কাঠামো বিহীন যৌগের উদাহরণ। এর সাথে বেনজিনের কোনো সম্পর্ক নাই, তবুও সে অ্যারোমেটিক যৌগ। তাই বেনজিন কাঠামো বিহীন হচ্ছে অ্যারোমেটিক যৌগ এই চাক্রিক প্রোপিন ক্যাটায়নটা। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ সম্বন্ধে মোটামুটি জানলাম। এবার আসি অ্যালিফেটিক যৌগগুলোর কীভাবে সংজ্ঞায়িত করা যায় বা অ্যালিফেটিক যৌগের শ্রেণীবিভাগ কীভাবে আমরা করব। তো অ্যালিফেটিক যৌগের সহজ সংজ্ঞা দেওয়া যায় যে অ্যারোমেটিক যৌগ ব্যতীত যা কিছু আছে সব অ্যালিফেটিক যৌগ। এখন এটা আসলে খুব গ্রহণযোগ্য সংজ্ঞা হলো না, সংজ্ঞাটা সঠিক কিন্তু গ্রহণযোগ্য সংজ্ঞা হলো না। তাহলে আমরা গ্রহণযোগ্য সংজ্ঞা দেবো একটু পরে, তার আগে আমরা যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো একটু দেখে আসি। দেখো আমাদের অ্যালিফেটিক যৌগকে শাখার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শাখাযুক্ত, শাখাবিহীন। শাখাযুক্ত, শাখাবিহীন। আচ্ছা, শাখাযুক্ত বলতে আমাদের মেইন চেইনের সাথে পার্শ্ব শিকল থাকবে, এটা হচ্ছে শাখাযুক্ত অ্যালিফেটিক যৌগ। আচ্ছা আমি একটা যৌগ আগে লিখে ফেলি। দেখো এই যৌগে মেইন চেইনের সাথে আমার কি থাকবে, পার্শ্ব শিকল থাকবে। আমরা যদি মেইন চেইনটাকে এইটা ধরি, দেখো মেইন চেইন যদি এটা হয় তাহলে এটা একটা পার্শ্ব শিকল, তাহলে এটা হলো আমার শাখাযুক্ত অ্যালিফেটিক যৌগ। আচ্ছা এবার আসি শাখাবিহীন যে যৌগের উদাহরণ। শাখাবিহীন যেমন ধরো CH3 CH2 CH3, এটা কিন্তু একটা সরল চেইনে আছে, কোনো পার্শ্ব শিকল নাই, তাহলে এটা হচ্ছে শাখাযুক্ত অ্যালিফেটিক যৌগের উদাহরণ। এই যে সরাসরি আমাদের সরল একটা চেইনে আছে, এটা হচ্ছে শাখাযুক্ত অ্যালিফেটিক যৌগের উদাহরণ। তাহলে আমরা শাখার ভিত্তিতে অ্যালিফেটিক যৌগকে দুই ভাগে ভাগ করলাম, শাখাযুক্ত, শাখাবিহীন। আচ্ছা এবার আসি আমাদের বলয়ের ভিত্তিতে বা চেইনের সাথে একটার সাথে একটা যুক্ত হওয়ার ভিত্তিতে আমরা একে দুই ভাগে ভাগ করেছি, একটা মুক্ত, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল অ্যালিফেটিক, বদ্ধ শিকল অ্যালিফেটিক। আচ্ছা মুক্ত শিকল বলতে আমাদের ফার্স্ট কার্বন এবং লাস্ট কার্বন নিজের মধ্যে যুক্ত না হয়ে উন্মুক্ত অবস্থায় থাকবে, এটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। ফার্স্ট কার্বন লাস্ট কার্বন নিজেদের মধ্যে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় থাকবে, তাকে বলবো মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। আর বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ বলতে আমাদের ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম বলয় গঠন করে থাকবে, সেই বলয় আকৃতির অ্যালিফেটিক যৌগকে আমরা বলবো বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। তাহলে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে মুক্ত শিকলও থাকতে পারে, বদ্ধ শিকলও থাকতে পারে। আচ্ছা এবার আসি অ্যারোমেটিকের যত উদাহরণ দেখেছি সবগুলো কিন্তু বদ্ধ শিকলে দেখেছি, অর্থাৎ এগুলো সবগুলো চাক্রিক যৌগ ছিল। তাহলে আমার অ্যারোমেটিক যৌগের মধ্যে কিন্তু চাক্রিক যৌগ মাস্ট থাকবেই, আর অ্যালিফেটিকের মধ্যে চাক্রিক যৌগও থাকতে পারে, নন চাক্রিকও থাকতে পারে। তাহলে আমরা অ্যালিফেটিকের সঙ্গে এভাবে দিতে পারি যে অ্যারোমেটিক যৌগ ব্যতীত সকল মুক্ত শিকল, বদ্ধ শিকল যৌগগুলোকে অ্যালিফেটিক যৌগ বলে। আমি আবার বলছি, অ্যারোমেটিক যৌগ ব্যতীত সকল মুক্ত শিকল, বদ্ধ শিকল যৌগগুলোকে অ্যালিফেটিক যৌগ বলে। তাহলে আমরা সংজ্ঞা লেখার সময় ঠিক এইভাবে সংজ্ঞা লিখব। আচ্ছা এবার আমরা চলে আসি বদ্ধ শিকল যে অ্যালিফেটিক যৌগ রয়েছে। বদ্ধ শিকলে ফার্স্ট কার্বন লাস্ট কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে বলয় গঠন করে থাকে। এই বদ্ধ শিকল দুই প্রকার, সুষম চাক্রিক আর বিষম চাক্রিক। আমাদের ওই অ্যারোমেটিক যৌগের মতোও কিন্তু এখানে সুষম চাক্রিক বিষম চাক্রিকটা সেম। মেন চেইনের মধ্যে বা আমাদের চক্রের মধ্যে যদি কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু না থাকে তাকে আমরা বলবো সুষম চাক্রিক অ্যালিফেটিক যৌগ। আর মেইন চেইনের কার্বন ব্যতীত যদি অন্য কোনো পরমাণু থেকে যায় তাকে আমরা বলবো বিষম চাক্রিক অ্যালিফেটিক যৌগ। যেমন ধরো CH2 ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ। ইথিলিন অক্সাইড এটা হচ্ছে বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ। দেখো মেইন চেইনে কার্বনের জায়গায় একটা অক্সিজেন আছে, তাহলে বলয়টার মাঝে কিন্তু শুধু কার্বন নেই, একটা অক্সিজেন আছে, এটা হচ্ছে বিষম চাক্রিক অ্যালিফেটিক যৌগের উদাহরণ। আমরা সম্পৃক্ততার ভিত্তিতে এই অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত।
সম্পৃক্ত শব্দের অর্থ হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। সম্পৃক্ত শব্দের অর্থ কার্বন কার্বন একক বন্ধন। যেমন ধরো ইথেন CH3 CH3, এটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগের উদাহরণ। সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগের উদাহরণ। এবার আসি অসম্পৃক্ত যৌগ কি? কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি হচ্ছে অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগের উদাহরণ। যেমন ধরো ইথিন CH2 ডাবল বন্ড CH2, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত একটা যৌগের উদাহরণ। আবার ইথাইন কার্বন কার্বন তিন বন্ধন আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগের একটা উদাহরণ। তাহলে অসম্পৃক্ত যৌগকে আমরা দুই ভাগে ভাগ করেছি, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। তাহলে দ্বিবন্ধন ত্রিবন্ধনের উপস্থিতি থাকলে তাকে আমরা অসম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ বলে থাকি। আমাদের এখান থেকে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যালিফেটিক যৌগ কাকে বলে, এই পার্থক্যগুলো পরীক্ষায় আসে। মাঝে মাঝে সম্পৃক্ত অসম্পৃক্ত কাকে বলে পার্থক্যে আসে। দেখো এখানে অসম্পৃক্ততার শব্দটা কিন্তু এই অ্যারোমেটিকের সাথে প্রযোজ্য, কারণ অ্যারোমেটিক যৌগের সব ক্ষেত্রে কিন্তু এই যে দেখো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে। তার মানে আমাদের অসম্পৃক্ত সংজ্ঞা যখন আমরা দিব তখন অ্যালিফেটিক না অ্যারোমেটিক এই শব্দটা বলবো না, আমরা বলবো কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধনের উপস্থিতি থাকলে তাকে অসম্পৃক্ত যৌগ বলে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি থাকলে অসম্পৃক্ত যৌগ বলে। আর অ্যালিফেটিক এর ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু সম্পৃক্ত শব্দটা প্রযোজ্য, অ্যারোমেটিকে কিন্তু সম্পৃক্ত শব্দ নাই। তাহলে আমরা এই ক্ষেত্রেও সম্পৃক্ত অসম্পৃক্ত না বললেও পারি, কিংবা বললেও সমস্যা নাই। তখন আমরা বলবো কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগের সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ বলে বা সরাসরি অ্যালিফেটিক যৌগ বলে। আমরা তাহলে নেক্সট ক্লাসে অ্যারোমেটিক যৌগ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এবং আমরা আরও উদাহরণ দিয়ে কীভাবে অ্যারোমেটিক যৌগকে সহজে চিনতে পারি সে বিষয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই।